সময়ের সঙ্গে মানুষের অভিজ্ঞতা বাড়ে, উপলব্ধি বাড়ে। আমরা তো অনেকটা সময় ধরে আছি, সুতরাং সেটাই জ্ঞান কিছু প্রতি কাজের মধ্যে দিয়ে শিল্পী কিছু নতুন করার চেষ্টা করবেন এবং সেটা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, সবসময় তিনি সফল নাও হতে পারেন, পপুলার জনরাগুলোই বেশি পপুলার হয়, তো সেই জায়গাটা আমাদের কাজ করা দরকার। কেননা ছবি তো নানান রকম হবে। 2 বছর ধরে একটি কেমিস্ট্রি বই বা একটি ফিজিক্স বই শেষ করতে পারি না, কিন্তু একটি ভালো নভেল, নাটক আমরা এক রাতে শেষ করি। শিখে এসেছি না বলে বলা উচিত যে আমরা শেখার চেষ্টা করছি। কম জানাটার কোনো অপরাধও নয়, ভালোগুলি টিকে থাকবে বা মানুষের মনে থাকবে। শ্রিয়াম যথেষ্ট ভালো করেছে বিধায়ী সে চলচ্চিত্রে এসেছে, এবং আমি খুব সৌভাগ্যবান যে বেশিরভাগ সময় আমি তাদের কাছ থেকে সেই সাহায্যটা পেয়েছি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান কাম টু দ্য পয়েন্টে। আমাদের আজকের অতিথি এবং আমার সব থেকে প্রিয় মানুষ, আপনাদের সবারই প্রিয় মানুষ, তৌকির আহমেদ। কেমন আছেন ভাই? ভালো আছি। এই যে ইন্ট্রোডাকশনের কথাগুলি তো প্রতি অনুষ্ঠানেই বলা হয় না, জি, যে আমার সবচাইতে প্রিয় মানুষ হ্যাঁ, সামনে যিনি থাকেন তিনি। আমার অবশ্যই প্রিয় মানুষদেরকে আমি নিয়ে আসি, এবং আপনি হয়তো বা আমার এত প্রিয় সেটা আমি সংজ্ঞায়িত করতে পারবো না আসলে আপনি কতটা প্রিয়, কারণ আপনি আসলে সচরাচর আপনাকে কিন্তু ওভাবে কোনো অনুষ্ঠানে ওভাবে ডাকলে মানে আপনি ওভাবে আসতে চান না, বা না, আসতে চাই না তা না, আমি একটু আড়ালে থাকতে পছন্দ করি। আমি একটু নীরবে নিভৃতে নিজের মধ্যে থাকতে পছন্দ করি। তারপরেও আমি যেহেতু শোবিজে আছি, যেহেতু মিডিয়ার কাজ করেছি অনেকদিন, আসতেই হয়। কিন্তু আমি মিডিয়াতে আসার আগে আমি সাংঘাতিক লাজুক, যাকে বলে একেবারে ইন্ট্রোভার্ট একটা মানুষ ছিলাম। সেই তুলনায় তো এখন অনেক খোলা। আমি সেটার পরিচয় পেয়েছি আপনার সাথে যখন আমি অনেক ইন্টিমেসি হয়েছি, মানে বেশ কয়েকদিন হলো। আগে তো এমনি ফোনে কথা হতো, এখন ধরেন আপনার সাথে আমি যে তারিক মাসুদ ফিল্ম ফেস্টিভ্যালে আমি গেলাম, রাকাইত ভাই গেল, যদি আপা গেলাম, আপনি গেলেন, সবাই গেলাম, এবং আপনি ওইখানে এত খোলা মনে যে এত চমৎকার একটা আলোচনা করেছেন, যাতে আমার ধারণা পাল্টে গেছে যে আপনারা আসলে এত বিষয়গুলো, এত ভাস্ট একটা জ্ঞান নিয়ে আপনারা থাকেন, যেটা আমরা সবাই ঋদ্ধ হতে পারি। সেই কাজটা কিন্তু আপনি করেও যাচ্ছেন না, আসলে সময়ের সঙ্গে মানুষের অভিজ্ঞতা বাড়ে, উপলব্ধি বাড়ে। আমরা তো অনেকটা সময় ধরে আছি, সুতরাং সেটাই জ্ঞান কিছু না। আপনার ফেসবুকে তো আমি আছি বা আপনার সাথে কথা হয়, নতুন একটা কাজ করছেন আপনি, নতুন একটা সিনেমা করছেন। নতুন একটা না, অনেকগুলি কাজ করব, অনেকগুলো, হ্যাঁ, কিন্তু আসলে তো একটা একটা করে করতে হবে। পরিকল্পনা আছে যে যদি আরো দীর্ঘ হয় আমার কাজের ক্ষেত্র বা সময়, তাহলে আরো কিছু ছবি আমার করার খুব ইচ্ছে। ফিল্মটা করতে চাই। না, আপনি ফিল্ম তো একটার পর একটা চমৎকার চমৎকার ফিল্ম করেছেন, এবং এক একটা সময় আপনি আপনি মুক্তিযুদ্ধ নিয়ে একটা করেছেন, জয়যাত্রা, তারপর দেশভাগ নিয়ে একটা করেছেন, আপনার ভাষা আন্দোলন নিয়ে করেছেন, আপনি মানুষের গল্প বলেছেন, নদীর গল্প বলেছেন, সবার গল্প বলেছেন, এবং প্রত্যেকটা কিন্তু এক একটা থেকে আলাদা। এবং আপনি যে 7টা ফিল্ম করেছেন, মানে যদি বলি আমি 7টা, আরো তো অনেকগুলো অপেক্ষায় আছে, এক একটা এর থেকে আরেকটা কিন্তু আলাদা, এবং প্রত্যেক মানুষের একটা ভূয়সী প্রশংসা রয়েছে প্রত্যেকটা ছবিতে। আমি মনে করি যে আসলে প্রতিটি কাজই তো আলাদা, এবং প্রতি কাজের মধ্যে দিয়ে শিল্পী কিছু নতুন করার চেষ্টা করবেন এবং সেটা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, সবসময় তিনি সফল নাও হতে পারেন, মানে তার এই অধিকারও থাকা উচিত যে মাঝে মাঝে ওনারটা খারাপ হবে, কিন্তু চেষ্টাটা তো থাকবে যাতে আর একটু ভালো করা যায়। আগেরটা থেকে যদি ভালো নাও করা যায়, তারপরেরটা যেন একটু বেশি ভালো করা যায়। তো সেভাবে লেগে থাকলে হয়তো বা কোনোদিন ভালো কিছু হবে, সেই আশায় থাকি। আপনার আমি যা বলতে চাচ্ছিলাম, ভালো কিছু হয়েছে, যেমন ডিরেক্টর একটা যে ক্রেডিট থাকে, একটা ধরেন আপনার ফিল্মে যে ডিরেক্টর সর্বাত্মকভাবে কাজ করেছে, আপনার প্রত্যেকটা কিন্তু ওটার একটা ছোঁয়া পাওয়া যায়। আপনি জয়যাত্রায় যেভাবে আপনার 3টা আপনার যে প্রযোজক হিসেবে পেয়েছেন, তারপর আপনার চলচ্চিত্র শ্রেষ্ঠ নির্মাতা হিসেবে, এবং আপনার চিত্রনাট্যকার হিসেবে মনে হয় ছিল, 3টা ছিল, আপনি ওটা পেয়েছেন। কিন্তু পরবর্তীতে যতগুলো ফিল্ম করেছেন প্রত্যেকটা কিন্তু একটু সময় উপযোগী এবং খুবই কালোত্তীর্ণ একটা কাজ, কিন্তু প্রত্যেকটা আপনারকে কেন ওই জায়গাটা দেওয়া হয় না, বা আপনি একটা নির্মাতা হিসেবে আক্ষেপটা কিন্তু আমারও আছে যে আপনি এটা তো আসলে সম্মানটা আমি কিছু মনে করি না, তার কারণ যে আমার কাছে পুরস্কারটা হচ্ছে ছবির টিকে থাকা বা ছবি মানুষের প্রশংসা পাওয়া বা তাদের ভালো লাগা। সেই জায়গা থেকে আমি যখন জয়যাত্রার দিকে তাকাই, ওটা আমার প্রিয় কাজ, প্রথম কাজ, অনেক ভালোবাসার কাজ।
বা রূপকথার গল্প, রূপকথার গল্প। যেটা কম আলোচিত, হ্যাঁ, কম আলোচিত। কিন্তু ওটা যারা দেখেছেন তারা পছন্দ করে। আপনি ট্রাক ড্রাইভারের বা তারপরে দারুচিনি দ্বীপ, দারুচিনি দ্বীপ, হুমায়ুন আহমেদের তারপরে দীর্ঘ বিরতি, তারপরে 8 অজ্ঞাতনামা। বছর, 8টা বছর ভাই। আহ, এবং অজ্ঞাতনামা করলেন, এবং এইটা কিন্তু এত ভাস্ট মানুষ নিয়েছে, কিন্তু ওটার আলোচনাটা মানে অন্যান্য মাধ্যম, ফিল্মে বা যে হল প্রেক্ষাগৃহে না অনেক না আসার কারণে কিন্তু কম আলোচনা হয়েছে। হ্যাঁ, আমরা খুব বেশি হল পাইনি কখনোই, অজ্ঞাতনামাতেও তাই ঘটেছিল। এখন তো পরিস্থিতি পাল্টাচ্ছে, সিনেপ্লেক্সের সংখ্যা বাড়ছে, বা তরুণরা আম, ভিন্ন ধারার ছবি দেখতে চাইছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আগামীতে হয়তো ও ধরনের কাজ হলে কিছুটা বেটার রেসপন্স পাওয়া যাবে। কিন্তু এটা সত্যি কথা যে বাংলাদেশে খুব ভালো ছবি খুব পপুলার হয়েছে এরকম উদাহরণ খুব নেই। তো পপুলার জনরার গুলাই বেশি পপুলার হয়। তো সেই জায়গাটা আমাদের কাজ করা দরকার, কেননা ছবি তো নানান রকম হবে, সেখানে পপুলার ছবি হবে, স্বাধীন ধারার কাজ হবে, এক্সপেরিমেন্টাল ছবি হবে, সবগুলিরই আসলে প্রদর্শনের জায়গা থাকা উচিত। এখন খুব স্বাভাবিক যে যেই ছবিটিকে পরিদর্শকরা বাণিজ্যিক মনে করবেন না, তার সেটা হলে নিতে চাইবেন না। কিন্তু সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশে যেমন নন্দন আছে, যে সেখানে যেগুলি একটু কম বাণিজ্যিক সেগুলিও চলতে পারে যাতে, বা আমাদের জেলা শহরগুলিতে যদি শিল্পকলার ভালো অডিটোরিয়াম থাকতো, যে সেখানে সেই ছবিগুলিকে আমরা দেখাতে পারতাম যেগুলি আমরা মনে করি যে আমাদের তরুণদের জন্য উপযোগী। তাকে যদি আমি মুক্তিযুদ্ধের ছবি দেখাতে পারি, তাকে যদি আমি ভাষা আন্দোলনের ছবি দেখাতে পারি, তাকে যদি আমি মানুষের কথা বলে এরকম ছবি দেখাতে পারি, তখন তার তো একটি মানুষ গঠন হবে। আর সংস্কৃতি তো হচ্ছে শিক্ষার অংশ, আমি সেভাবে মনে করতে চাই যে সংস্কৃতির যে শিক্ষাটা সেটা অনেক শক্তিশালী হয়, সেটা লোকায়ত শিক্ষা। আমি যদি এভাবে বলি যে আমরা সারা 2 বছর ধরে একটি কেমিস্ট্রি বই বা একটি ফিজিক্স বই শেষ করতে পারি না, কিন্তু একটি ভালো নভেল নাটক আমরা এক রাতে শেষ করি, কিভাবে করে ফেলি? তার কারণ যে ওখানে আনন্দটা যুক্ত আছে। হ্যাঁ, যদি আমি কেমিস্ট্রি বা ফিজিক্সের সঙ্গে আনন্দটা যোগ করতে পারি সেটা আরো ভালো, কিন্তু লিটারেচারের তো অন্যরকম একটি আবেদন আছেই। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা যদি আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক শিক্ষাটাও দিতে পারি, এবং আমি সবসময় মনে করি যে সংস্কৃতি শুধু বিনোদন নয়, সেটি একটি শিক্ষার পদ্ধতি, এবং সেই শিক্ষা লোকায়ত শিক্ষা, সেটি মানুষকে হাসতে হাসতে খেলতে খেলতে শিশু বয়স থেকে তাকে উন্নত করে তুলতে পারে, যদি আমরা সংস্কৃতির সুষ্ঠু বিকাশ করতে পারি। না, আপনার আসলে আপনি তো শিখে এসেছেন এই মঞ্চে, শিখে এসেছেন, কারণ আপনার না, আমি বলছি কি আপনি শিখে এসেছেন, আপনি ভালো বলতে পারবেন। কিন্তু আমি এভাবে বলতে চাই, শিখে এসেছি না বলে বলা উচিত যে আমরা শেখার চেষ্টা করছি। আমরা হয়তো মঞ্চ নাটক করতাম যখন, গ্রুপ থিয়েটারে আমাদের একটা শিক্ষার চর্চা ছিল। আমরা যখন ওয়ার্কশপ করতাম তখন সেটা একটা শিক্ষা হয়েছে, বা আমরা যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি সেখানে আরেক ধরনের শিক্ষা হয়েছে, কিংবা আমরা যখন সেই সময় কিছু ফরেন কোর্স করেছি কোরিয়াতে বা ইংল্যান্ডে থিয়েটারের উপরে, সেগুলি এক ধরনের শিক্ষা। কিন্তু সেগুলি সবই সংক্ষিপ্ত, সেগুলি যে অনেক দীর্ঘ শিক্ষা তাও না। ফিল্মে আমি একটু ডিপ্লোমা করেছি, যেটা নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে। তো সেগুলি নিশ্চয়ই আমাকে একটা এক্সপোজার দিয়েছে, কিছুটা কনফিডেন্সও দিয়েছে, এবং পরবর্তীতে আমি যখন কাজ করতে গেছি তখন বুঝতে পেরেছি যে আসলে কত কম জানি আমরা। তো এটা কোনো হতাশার কিছু না, কম জানাটার কোনো অপরাধও নয়। কম জানলেই তো বরং বেশি জানার দিকে যাওয়া যেতে পারে বা চেষ্টা করা যেতে পারে। বা সেই সক্রেটিসের সেই কথা যে সবচেয়ে বড় জ্ঞান হচ্ছে নিজের অজ্ঞতাকে জানা। তো সেই দিক থেকে আমার মনে হয় যে আমরা অন্তত এইটুকু শুরু করতে পেরেছি যে আমরা খুব কম জানি, এই উপলব্ধিটা অন্তত শুরু করতে পেরেছি। ওইটার প্রেক্ষিতে বলতে চাই, আপনাদের সময়তে নাটক বানাতে গেলে মহড়া করতে হতো, তার মহড়ার পরে আপনার স্ক্রিপ্ট পড়তে হতো, মুখস্থ করতে হতো নাটক, তারপরে সবাই মিলে একটা টিম ওয়ার্ক হিসেবে নাটকটা হতো সময় নিয়ে, যেটা আপনার হতো। এখনকার সময় একদিন নাটক বানায় ফেলে বা এরকম কাজগুলো হচ্ছে। এইটা আসলে কতটুকু আসলে সাংস্কৃতিক চর্চাকে আরো ত্বরান্বিত করার ক্ষেত্রে প্রভাব হিসেবে কাজ করছে? না, আমার মনে হয় যে সেরকম যেমন হয় অনেক ভালো কাজও হয়, অনেক ভালো কাজও হয়, কিন্তু যেহেতু এখন সংখ্যায় প্রচুর এবং ওপেনিং অনেক বেশি, যে
বিভিন্ন চ্যানেলে হচ্ছে, নাটকের চ্যানেলও অনেক বেশি, ইউটিউবের বিভিন্ন জায়গায় হচ্ছে, এখন ওটিটিতে হচ্ছে। তার মধ্যে তো যত্ন করে করা কাজও আছে, নেই যে তা না। কিন্তু কেউ যদি খুব খেলোভাবে করে তাহলে সেটা খুব ভালো হওয়ার সম্ভাবনা কম, এবং সেগুলি টিকে থাকবে না। ভালোগুলি টিকে থাকবে বা মানুষের মনে থাকবে। কিন্তু এখনো আপনাদের নাটকগুলো আমরা সার্চ দিয়ে দেখি, এখনো হুমায়ুন আহমেদ নাটকগুলো সার্চ দিয়ে দেখি, এখনো আগেকার সময়ে যে নাটকগুলো করেছে আপনার সিডনি ভাইয়ের পীযূষ দা, বা আপনার বড় মানে স্ক্রিপ্টগুলো যেরকম দুর্দান্ত ছিল, অভিনয় শিল্পীরা যেরকম দুর্দান্ত ছিল, জুটিরাও সেরকম দুর্দান্ত ছিল। আমি যদি একটা পুরোনো দিনে ফিরে যাই, আমরা যখন সাদা কালো টিভি দেখেছি 70-এর দশকে, তখন কাদেরকে দেখেছি? আমরা দেখেছি ফেরদৌসী মজুমদার, সৈয়দ আলী হাসান সিদ্দিকী, কখনো কখনো আব্দুল্লাহ আল মামুন, রামেন্দ্র মজুমদার, রিনি রেজা, সুরাইয়া খানম, দিলশাদ খানম, হ্যাঁ লতাপাড়া আরো পরে, লতাপাড়া আরো পরে, এবং আফরোজা পাড়া, ডলিয়া পাড়া। তো মানে অভিনয়ের মানটা কিন্তু সবার নাম তো এখানে বলা সম্ভব না, কিন্তু যারা ছিলেন আফরোজুজ্জামান নূর, আলী জাকের, বাবুল হায়াত, ডক্টর ইনামুল হক, জামাল উদ্দিন হোসেন, কত নাম, মানে এত 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 শিল্পী তখন ছিলেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে তারা কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করেছেন। যে এক আমাদেরও মনে হয়েছে যে ফরিদি ভাই, আফজাল ভাই বা আসাদ ভাই, পীযূষ দা, তারিক আনাম খান, খালেদ খান, সাজ্জাদ খান, মানে এইভাবে এসছে ক্রনোলজিটা। তারপরে তো আমরা এসছি, আমি জাহিদ বা সেলিম ভাই, হাকিম ভাই, তারপরে মাহফুজরা এসছে। তো এইভাবে গেছে, প্রজন্ম থেকে প্রজন্মে গেছে। তো তারপরে মীর সাব্বিররা এসছে, শাহেদরা এসছে, জয়রা এসছে। তো এটা তো ক্রনোলজি। এবং এভাবে চলতে চলতে অনেক অনেক শিল্পী, সবার নাম তো আর বলা যাবে না, নামও গুরুত্বপূর্ণ না, কিন্তু আমার কাছে মনে হয় যে সবারই কন্ট্রিবিউশন আছে। আজকে যে বাংলাদেশের নাটক অনেক বিস্তৃতি পেয়েছে, সবার পরিশ্রমের মধ্যে দিয়ে। আপনাদের সময় তো ইন্ডিয়ানরা ইন্টারনেট ঘুরে দেখতো, মানে বাইরে ইন্ডিয়ানরা ধরেন তখন তো আর আসতো না ওভাবে, ইন্টারনেট ঘুরে তারা ঝিরঝির এসে দেখতো ইন্টারনেট। এখনো কিন্তু বলে নাটকের যে একটা আগেকার সময় ঐতিহ্য, বাংলা নাটকের যে ঐতিহ্য, তাদের নাটক এভাবে দেখেছে। এখনো কিন্তু হয়তোবা ওই ওটিটি প্ল্যাটফর্ম আসার কারণে তাদের কাছে দেখার একটা জায়গা তৈরি হচ্ছে। কিন্তু দুই দেশের একটা সাংস্কৃতিক বিনিময় একটু সমস্যার কারণে হয়তোবা মানে অন্য বিস্তৃতভাবে দেখতে পাচ্ছে না। এই বিষয়গুলো আসলে আপনার কি মনে হয় যে এখনকার সময়ে আরো বেশি অপশন থাকা উচিত, আরো বেশি অপশন থাকাই তো উচিত। এখন তো খোলা সবকিছু, আমরা যদি তাদেরটা দেখতে পাই, তাদেরও আমাদেরটা দেখতে পাওয়া উচিত। সেই সময় আলাদা অ্যান্টেনা লাগিয়ে কলকাতায়ও আমাদের নাটক দেখতো, ত্রিপুরা বা আগরতলাতেও আমাদের নাটক দেখতো। সেটা তার মধ্যে রাজনৈতিক সিদ্ধান্ত আছে, সেটা আমি অত বুঝবো না। কিন্তু আমি মনে করি যে আসলে শিল্প সংস্কৃতি তো এখন আকাশে বিচরণ করছে। আমেরিকায় আজকে যেই ছবি রিলিজ হচ্ছে, সেই ছবি এখানেও রিলিজ হচ্ছে, নেটফ্লিক্সে যেটি আপলোড হচ্ছে সেটি সারা বিশ্বে চলে যাচ্ছে। সুতরাং ওই ব্যারিয়ারগুলি তো খুলে গেছে। সুতরাং কোথাও যদি বাধা থাকে সেটা অপসারিত হয়ে যাওয়াটাই ভালো। আপনি বলছিলেন যে তখনকার সময় হুমায়ুন ফরিদের কথা বলছিলেন, ফরিদি ভাই নিয়ে আমি জানি আপনার অনেক স্মৃতি রয়েছে, এবং একসাথে কাজ করার তার অনেক বিষয়গুলো আপনি জানেন যেগুলো অনেকে জানে না। যদি কোনো মজার কোনো স্মৃতি যদি থাকে শেয়ার করার জন্য হুমায়ুন ফরিদি ভাইয়ের সাথে কাজের। ফরিদি ভাই তো মজার মানুষ, এবং আমার দুটি ছবিতে উনি কাজ করেছিলেন, জয় যাত্রা এবং রূপকথা কাজ করেছিলেন, এবং আমরা অনেক কিছু শিখেছি আমাদের কাছে। অনেক স্ক্রিপ্ট নিয়েও তার কাছে গেছি, সাজেশন নিয়েছি একসঙ্গে। মজার মজার ব্যাপার ছিল। আমার অফিস ছিল তখন লালবাটিয়া, উনি থাকতেন ধানমন্ডিতে, আগে স্কটল্যান্ড থাকতেন। হঠাৎ করে চলে আসতেন, চলো লাঞ্চে যাবো। তো উনি এই স্নেহটা ছিল আমাদের প্রতি, এবং একটা দিক নির্দেশনাও ছিল। সেই জায়গাটায় আমার মনে হয় যে যেমন তারিক আনাম খান, একেবারে আমার শিক্ষক, জামিল আহমেদ বা আফজাল ভাই বা আসাদ ভাই, ওনারা সবাই তো আমাদের আগের জেনারেশন, এবং তাদের থেকে আমরা শিখেছি, শুনে শিখেছি, দেখে শিখেছি, কথা বলে শিখেছি। সেই জায়গাটা আমরা তাদের কাছে খুবই ঋণী। এবং ওনারা যে হাই স্ট্যান্ডার্ডটা সেট করেছিলেন, সেটা আমার মনে হয় যে একটা বেঞ্চমার্ক হয়েছিল, যে আমাদের চেষ্টা ছিল যে আমাদেরকেও ভালো করতে হবে,
এবং ভালো না করলে তখন আসলে দর্শকও পছন্দ করবে না আর কি। তো এই যে একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে যে শিল্পটা প্রবাহিত হয়েছে, সেরকম সুবর্ণা আপা বা তারপরে সমী, বিপাশা, মিমি, যেভাবে মানে যেভাবে ফ্লোটা চলে, নাম বলে তো শেষ করা যায় না আসলে, নাম অনেক সময় অর্থপূর্ণ না। কথা হচ্ছে যে ভালো কাজটি যিনি করবেন তিনি টিকে থাকবেন। আপনার ছবিতে যেটা হালদাতে কাজ করেছে, আপনি সিয়াম কিনে কাজ করেছেন, তিশা কিনে কাজ করেছেন হালদাতে, না না সরি সরি, যে ফাগুন হয়, ফাগুন ফাগুন হয় কাজ করেছেন। তা আমি সিয়াম সময় যাচ্ছি, সিয়ামে আসলে কতদূর যাবে? সিয়াম তো এখনো কাজ করছে, আপনি ওকে মধ্যে কি দেখতে পান? না, আমি তো জ্যোতিষ না। তারপর আপনারা তো প্রজ্ঞাময় একজন। শ্যাম যথেষ্ট ভালো করেছে বিধায়ী সে চলচ্চিত্রে এসেছে, নাটকও শুরু করেছিল যখন সম্ভাবনাময় ছিল, এবং ভালো করেছে বিধায়ী চলচ্চিত্রে তাকে কাস্ট করা হচ্ছে, তার উপর আমরা নির্ভর করছি। নিঃসন্দেহে সে অনেক দূর যাবে এবং অনেক ভালো করবে, সেটাই আশা করি। এবং আরো যারা তরুণরা আসছে তারাও ভালো করছে। তিশা তো ভালো করেছেই, ও হালদাতেও তিশা ছিল, মোশাররফ ছিল, জাহিদ ছিল, তো রুনা ছিলেন। তো অনেকের সঙ্গেই কাজ করা হয় আসলে, প্রজেক্ট অনুযায়ী তো যেখানে যাকে দরকার হয় আমরা তাকেই নিই। মমো করেছে, পরিমণি কাজ করেছে, মমো এবং পরিমণির স্টুলিংয়ে কাজ করেছে, শ্যামল কাজ করেছে, শ্যামলও খুব ভালো কাজ করেছে, মমো পরিয়ারাও ভালো কাজ করেছে। এখন যদি দেখি রূপকথার গল্প যেখানে চঞ্চল করেছে, তো জয়যাত্রায় তো সবই খুবই পরিচিত এবং বিখ্যাত লোকজন কাজ করেছেন, আবুল হায়াত, তারিক আনাম খান বা হুমায়ুন ফরিদের থেকে শুরু করে একবার আজিজুল হাকিম, চাঁদনি, দিনার তরুণ ছিল, শাহেদ ছিল, রুমানা ছিল, তো বিপাশাও ছিল। তো সেই অর্থে যখন যাকে দরকার হয়েছে আমরা অ্যাপ্রোচ করেছি, এবং আমি খুব সৌভাগ্যবান যে বেশিরভাগ সময় আমি তাদের কাছ থেকে সেই সাহায্যটা পেয়েছি। মানে সহযোগিতা, মানে আমি স্পেসিফাই পরিমণির বিষয়টা জানতে চাচ্ছি, যেহেতু ফিল্মে আপনারা ধরেন ওদের একটা বিষয় থেকে ঘরোয়াটা আলাদা করে রাখে, যে ফিল্মি ঘরানার বা আপনার বাইরের ঘরানার চিন্তা করে, অনেক সময় ডাকে, অনেক সময় সাড়া দেয় না। আমি যেহেতু সাংবাদিক হিসেবে অনেক সময় আমি এরকম শুনেছি যে ধরেন কেউ ডাকলে বাইরের নির্মাতা, নাট্য নির্মাতা বা অন্য কেউ, তারা ওভাবে মানে আসতে পারে না, বা তারা কিভাবে নেবে। আপনি মানে পরিমণিকে নিয়ে কাজ করেছেন, এখন আমি চাচ্ছি যে ওর মধ্যে সহযোগিতা করাটা কতটুকু ছিল? না, আমাকে সে অত্যন্ত সহযোগিতা করেছে এবং কোনো শিডিউলের কোনো ঝামেলা হয়নি, এবং খুবই আন্তরিকভাবে সে কাজটি শেষ করে দিয়েছে। আমি তো বলবো যে আমি খুবই কৃতজ্ঞ তার কাছে। আর একটা বিষয় ভাই, যেহেতু আপনি মঞ্চে কাজ করেছেন এবং মঞ্চে শিখে এসেছেন আপনি রয়্যাল থিয়েটার কোর্ট থেকে, লন্ডন রয়্যাল কোর্ট থিয়েটার থেকে, তারপর ফিল্মে শিখে এসেছেন, তারপর আপনি নির্মাণে এসেছেন। নির্মাণ আপনি ফার্স্ট যেটা কাজ করেছেন ফিল্ম, যেটা জয়যাত্রার পর আপনি পরপর 7টা ছবি দিয়েছেন, খুব সুন্দর সুন্দর ছবি দিয়েছেন, হিট ছবি দিয়েছেন। না হিট ছবি, আমি বলা যায় হিট ছবি, মানে একটার পর একটা যদি বলা যায় আপনি ধারাবাহিকভাবে প্রতিটা ছবি কিন্তু একটা থেকে আলাদা, এবং হিট ছবি বলা যায়। হিট মানে জনগণের দর্শকপ্রিয়তা পেয়েছে, দর্শক দেখেছে। না, হিট বলতে তো বোঝায় যেটা বাণিজ্যিক সফল হয়, না যেটা বাণিজ্যিক সফল প্লাস দর্শকের। কিন্তু আমি বলতে চাই যে না, ছবি যদি ভালো ছবি হয় তাহলে সেই ছবিটি টিকে থাকে। সেটা হিট কিনা আমি ওইভাবে হিট বলা যাবে না তাকে, কিন্তু যদি সেটা টিকে থাকে তাহলে বুঝতে হবে যে তার মধ্যে কিছু না কিছু ভালো গুণাবলী আছে। এটা টিকে আছে, আমি যেগুলো বলছি এটা টিকে আছে, এই জন্য বলতেছি যে এটা আর্কাইভ ভ্যালু আছে, সবকিছুর মধ্যে একটা আছে। এখন আপনার 8 বছর পর যে অজ্ঞাতনামা করলেন, তারপর একটার পর একটা কিন্তু আপনি পরে হালদা করলেন, তারপর স্ফুলিঙ্গ করলেন, অনেকগুলো কাজ করলেন। এর মাধ্যমে কিন্তু আপনার প্রত্যেকটা ছবির মধ্যে একটা চমক থাকে। আপনি দারুচিনি দিবে কাজ করেছেন, ইমন আপনার কাছ থেকে ইমন বের হয়ে আছে, মমো বের হয়েছে, অনেকে বের হয়েছে, ছিল। হ্যাঁ, আপনারা এক সময় কাজ করেছেন, আপনাদেরকে নিয়েও কাজ করেছে অনেকে। সেই সময় আপনার কাছে সুমি আপা ছিলেন, বিপাশা ছিলেন, আসনা মিরা ছিলেন, সবাই ছিলেন। মানে টোটাল ওইদিকে একটা তারকা যারা তৈরি করেছে আপনাদেরকে, আবার এখানে আপনারা কিন্তু অনেকগুলোকে ছেড়ে দিয়েছেন তৈরি করে, তারা এখন কাজ করছে। এই হিসেবে আপনার আসলে কতটুকু মানে ভালো লাগা কাজ করে যে
না, ইন্ডাস্ট্রি আমরা আসলে খুব যে তৈরি করতে পারি তা না। তা সে নিজেই নিজেকে তৈরি করে, আমরা হয়তো তাকে আমাদের কাজে তাকে অংশগ্রহণ করাই। আমি কখনো বলবো না যে আমি তৈরি করেছি বা কেউ তৈরি করতে পারে, যদি সে নিজেকে তৈরি না করে। হ্যাঁ, শিক্ষকের কাজ তো ইন্সপায়ার করা। আমি যাদেরকে বললাম, যারা আমার শিক্ষক আব্দুল আল মামুন, ফেরদৌসী মজুমদার, রামেন্দ্র মজুমদার বা তারিক আনাম খান, মানে থিয়েটারে সেই সময় যারা ছিলেন, খায়রুল আলম সবুজ বা মোহাম্মদ জাকারিয়া, তাদেরকে আমি বলবো যে আমার শিক্ষক তারা। তারা আমাকে ইন্সপায়ার করেছেন, তারা আমাকে পথ দেখিয়েছেন, আমি সেই পথে এগোনোর চেষ্টা করেছি। সেরকম আর কি, যে আমিও মনে করি যে আমার ছবিতে যারা অভিনয় করেন তারা ভালো অভিনয় করেন বলে আমি নেই, আমি তাদেরকে তৈরি করি না হয়তো। আমি চেষ্টা করি যে এই চরিত্রটি বা এই কাজটিতে আমি কিরকম চাচ্ছি সেটা তাদের সাথে শেয়ার করি। তার বেসিক অ্যাক্টিং ট্রেনিং তো তার থাকতে হবে। আপনি অভিনয়টা করছেন, আপনি অভিনয়ে এক একটা তানভীর মুকাব্বিল স্যারের আপনি কাজ করেছেন 3টায়। না, আমি করেছি নদীর নাম মধুমতি, চিত্রা নদীর পারে, লাল সালুতে ছোট্ট একটা রোল করেছি, রাবিয়াতে করেছি। রাবেয়াতে, হ্যাঁ, 4টা তো মনে পড়ে। কাজ করেছেন। তারপর আপনার আরো অনেকগুলো, মানে যে কাজগুলো করেছেন যেগুলো আপনার মোটামুটি যে কাজগুলো মোটামুটি আপনার উপন্যাস ভিত্তিক, আরো অনেকগুলো কাজ করেছেন, উপন্যাস ভিত্তিক কাজ করেছেন। তাই উপন্যাসটাকে এই বর্তমান সময়ে আনাটা কতটা জরুরি? না, আমার তো মনে হয় যে সাহিত্য সবসময় চলচ্চিত্রের জন্য একটি বড় রসদ, যে সাহিত্য থেকে পৃথিবীতে ভালো ভালো ছবি হয়। ওয়েস্টেও যেসব ভালো ছবি হয়, হলিউডে যেসব ভালো ছবি হয়, প্রায়শই আমরা দেখি যে, প্রায়শই না, মোস্ট অফ দি টাইম আমরা দেখি যে যেটা উপন্যাসের উপর নির্ভর করে হয়। এবং সেই জায়গাটায় কেন কোনো উপন্যাসে হয়তো একটা সলিড পরীক্ষিত স্টোরি বা কন্টেন্ট রয়ে যায়, সেটার উপরে ভর করাটা একদিক থেকে নিরাপদ। যেমন আমার জয়যাত্রা, সেটা কিন্তু আমজাদ হোসেনের অবেলায় অসময় উপন্যাস থেকে নেয়, বা দারুচিনি দ্বীপ, সেটা হুমায়ুন আহমেদের একটি উপন্যাস থেকে নেয়। হ্যাঁ, রূপকথার গল্প যেমন আমার রচনা, কাহিনী, এবং অজ্ঞাতনামা যেমন আমারই মঞ্চনাটক অজ্ঞাতনামা, সেটার উপর থেকে নেয়া। সেরকম ফাগুন হাওয়ায় টিটু রহমানের ছোট গল্প উপর থেকে আসা। তো চলচ্চিত্রে হালদা যেমন আজাদ বুলবুলের একটি কাহিনী থেকে আমি চিত্রনাট্য করে নিয়েছি। তো এই যে বিষয়গুলি, সেটি হচ্ছে যে চলচ্চিত্র নানা জায়গা থেকেই তার উপাদান নিতে পারে। চলচ্চিত্রের দরকার হচ্ছে কন্টেন্ট বা তার সেই স্টোরি লাইনটা, বিষয়বস্তু যেভাবে বলি না কেন, তো সেটা যত ভালো হবে, যত শক্তিশালী হবে, তার কাজটা আউটপুটটিও তত ভালো হবে। হুমায়ুন আহমেদের রচনায় আপনি কাজ করেছেন, হুমায়ুন আহমেদের উপন্যাস নিয়ে আপনি সিনেমা বানিয়েছেন। হুমায়ুন আহমেদ স্যারের সাথে মেবি আপনার কাজটা ওভাবে হয়নি। সেই অর্থে নাটক ওনার সঙ্গে আমার করা হয়নি, কিন্তু আমি যখন দারুচিনি দ্বীপ করি তখন ওনার সঙ্গে আমার বেশ খানিকটা সময় কাটাতে হয়েছে। নুহাসপল্লীতে যেতাম ওনার সাথে মিটিং করতে, আলোচনা করতে, আবার ওনার বাসায় যেতাম। তো সেই সময় অনেক কথা হতো, সেইগুলি ভালো স্মৃতি। এবং ছবিটাও উনিও পছন্দ করেছিলেন, এটাও আমার জন্য আনন্দের, কারণ উনি মহরতের দিন বলে দিয়েছিলেন যে আমার এটা জনপ্রিয় উপন্যাস, যদি সফল হয় কৃতিত্ব হুমায়ুন আহমেদের, যদি ব্যর্থ হয় কৃতিত্ব পরিচালকের। তো ওনার রসবোধ প্রশংসনীয় সবসময়। তা আমার রিস্ক ছিল যে যদি ছবি খারাপ হয় তাহলে তো আমি দুঃখ পাবো। কিন্তু দারুচিনি দ্বীপ এখনো দেখে মানুষ, এখনো দেখে, তরুণ প্রজন্ম, বাচ্চারা এটা দেখতে পছন্দ করে। হ্যাঁ, এখনো দেখে। এবং এখনো ধরেন আপনার শুধু দারুচিনি দ্বীপ না, সবগুলোই দেখে। মানে আমি আগের থেকেই বলছি আপনার সবগুলো কাজ দেখে। হুমায়ুন আহমেদের গল্পের তো একটা অন্যরকম আবেদন আছে, সেই জায়গা থেকে বলছি যে উনি জনপ্রিয় লেখক এবং ওনার গল্পের আবেদন আছে।